ঢাকার নদীগুলোতে দিনে মিশছে ৪,৫০০ টন বর্জ্য আর লাখ লাখ গ্যালন দূষিত পানি। এখনই কঠোর পদক্ষেপের তাগিদ। রাষ্ট্র যারা চালায় তারা চান না যে নদীকে রক্ষা করা হয়। নদী কেন্দ্রিক যেটাকে আমরা বলি বাংলাদেশ কি বলে নদীমাতৃক দেশ, সেই জায়গায় কিন্তু আমরা এখনো যেতে পারিনি। বিশ্বায়ন আর ইংরেজি আধিপত্যে সর্বজনীন হয়নি বাংলা ভাষার ব্যবহার। গবেষণা আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। আমাদের জাতির একটা অসাধারণ সামর্থ্য আছে নিজেদের ভাষাকে উন্নত করার। ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরও বেশি অগ্রসর হতে হবে। মালয়েশিয়ায় ভ্রমণ প্রেমীদের ভিড় বাড়ছে। চাঙ্গা পর্যটন খাত, সুফল পাচ্ছেন প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এবং সাফ জয়ীদের পাশে দাঁড়াতে বাফুফের প্রতি আহ্বান সাবেক অধিনায়কের। দেশের স্বার্থেই কোচ ইস্যুতে দ্রুত সংকট কাটানোর তাগিদ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। দেশের নদীর প্রতি মানুষের অবহেলা এবং নিরন্তর দূষণ আজ এক করুণ চিত্রের জন্ম দিয়েছে। ঢাকাকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদীর পানি একসময় ছিল অমৃতধারা। আজ তা কেবল বিষাদময় স্রোত। যে নদী ছিল জীবনের প্রাণশক্তি, সমৃদ্ধির প্রতীক, আজ সেগুলো মৃতপ্রায়। নদীর পানি হয়ে উঠেছে প্রাণহীন। পরিবেশগত এমন বিপর্যয় মানব জীবনের জন্য মহাবিপদ হয়ে উঠেছে। তাই আগামী প্রজন্মের জন্য এখন থেকেই নদীকে বাঁচাতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান হৃদয়ের ছবিতে আরও জানাচ্ছেন শাহাদাত অফরো। ছলছল শব্দ, দূর দিগন্ত বিস্তৃত জলরাশি এনে দেয় নির্মল প্রশান্তি। একটা সময় মাছের অভাব দেখেনি জেলে পরিবার। কৃষকের ছিল না পানির অভাব। এই অঞ্চলে সর্বোচ্চই ছিল সুপেয় পানি। প্রায় নিষ্প্রাণ নদীতে কান পাতলে এখন আর টের পাওয়া যায় না ঢেউয়ের ধ্বনি। নেই আল মাহমুদের সেই নদী, যে নদীর শরীর ভরা বোয়াল মাছে। নদীর আশ্রয়ে গড়ে উঠেছে যে শহর, সেই শহরই যেন নদীকে মেরেছে তিলে তিলে। দোলাই নদী হয়ে ঢাকাকে আশ্রয় দিয়েছে যে বুড়িগঙ্গা, তার গর্ভে নেই প্রাণের অস্তিত্ব। পানির রং হয়েছে কালচে দুর্গন্ধময়। নগরীর চারপাশের তুরাগ, বালু ও শীতলক্ষার প্রায় একই দশা। বর্ষাকালে আমরা এই নদীতে গোসল করছি। আমি এই ৩৬ বছর ধরে ঘাটে। এই আগে এত ময়লা ছিল না। আর নদী প্রায় অনেক বড় হয়ে গেছে। নদীটা কাটাইলে একটু ভালো হয়। লঞ্চে যে বিভিন্ন ধরনের খাবার ওনারা খায়, আবর্জনাগুলো সব পানিতে ফেলে ওনারা। যদি এটা পানিতে না ফেলে ওনারা যদি একটা ডাস্টবিন বানিয়ে রাখতো ভিতরে, তাহলে ওখানেই ফেলতে পারতো। পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় উঠে এসেছে প্রতিদিন রাজধানীর চারপাশের নদীগুলোতে প্রায় ৪,৫০০ টন বর্জ্য ও ৫৭ লাখ গ্যালন দূষিত পানি ফেলা হয়। এমন দূষণের ফলে রাসায়নিক বর্জ্য নদীর পানি থেকে ভূগর্ভস্থ বিশুদ্ধ পানিতে ঢুকছে প্রতিনিয়ত। এই যে এই নদীটি, এই নদীর নাম হচ্ছে বংশী নদী। এই নদীতে একটা সময় জাল ফেললেই উঠে আসতো মাছ আর মাছ, কিন্তু এখন সেই মাছ আর নেই। তার সাথে সাথে বদলে গেছে যেই স্বচ্ছ পানি, সেই পানির রঙও হয়ে গেছে পুরোপুরি কালচে। আর গত ৫ বছর ধরে এই জালগুলো এভাবেই অবসর নিয়েছে। নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ আর অনিয়ম বন্ধে ২০১৪ সালে গঠিত হয় নদী রক্ষা কমিশন। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রায়ে
নদীকে জীবন্ত সত্তা বলে আদেশ জারি করে। এরপর নদী রক্ষার জন্য নানা প্রকল্পে ব্যয় হয় কোটি কোটি টাকা। এরপরও কেন কমছে না নদী দূষণ? আমি একসময় প্রজেক্টের যে পিডি ছিল তাকে খুঁজে দেখা হয়েছে। আমি বললাম যে ভাই তোমরা এটা করলা কি করে? স্যার এটাই তো করতে পারছিলাম না। সবচেয়ে বড় লোক এলাকা গুলশান, বাড়িধারা, বনানী, এখানকার প্রত্যেকটা সোয়েল লাইন লেকের সাথে কানেক্টেড। মন্ত্রী, এমপি সাহেবরা, বিজনেসম্যানরা, সচিবরা যেখানে থাকে সেই জায়গাটা পরিষ্কার করেন। যে ইন্ডাস্ট্রি পলিউট করছে তার সুযোগ সুবিধা বন্ধ করে দেন। সংবিধানে নদীকে জনসম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। এই আইনটা যখন তখনকার যিনি পার্লামেন্টারি কমিটির বড় কর্তা ছিলেন এটা যখন মুভ করেন, তখন পার্লামেন্টের মেম্বাররা এর থেকে নদী শব্দটা কেটে দিয়েছিল। অর্থাৎ রাষ্ট্রর যারা চালায় তারা চান না যে নদীকে রক্ষা করা হোক। বেসরকারি গবেষণা বলছে দূষণের সবথেকে বেশি ঝুঁকিতে পড়েছে নদীর তীরবর্তী মানুষের জীবন। সেই সাথে মানব জীবনের জন্য এক মহাবিপদ হয়ে উঠেছে নদী দূষণ। তো জনগণ সেই লিডারকে লিডার তৈরি করবে যখন তার মানসিকতার কাছাকাছি যাবে। কিন্তু এখানে যেটা সমস্যা হয়ে গেছে যে মানসিকতার মধ্যে কিন্তু এখনও ওই নদী কেন্দ্রিক, যেটাকে আমরা বলি বাংলাদেশ কী বলে নদীমাতৃক দেশ, সেই জায়গায় কিন্তু আমরা এখনও যেতে পারিনি। বিশ্লেষকরা বলছেন কঠোর আইন প্রয়োগ, জনগণের সচেতনতা ও রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছাই পারে নদীকে আগের রূপে ফিরিয়ে নিতে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এদিকে বারবার উদ্যোগ নেয়ার পরেও প্রাণ ফিরে পাচ্ছে না বরিশাল শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালগুলো। বিভিন্ন সময় খনন ও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না। একই সাথে দখলদারদের দৌরাত্মে প্রশস্ততা কমে মরে যাচ্ছে জলধারা। প্রশাসন বলছে খালগুলোর অস্তিত্ব জায়গাতে নানামুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন অমিত হাসান। বরিশাল নগরীতে একসময় প্রবহমান ছিল সাগরদী, চাঁদমারি, নাপিতখালী, লাকুটিয়া, নবগ্রাম, আমানুদ্গঞ্জ, টিয়াখালী, কাশীপুর সহ 22টি ছোট বড় খাল। তবে কালের বিবর্তনে বর্তমানে অস্তিত্ব মেলে মাত্র 6টি খালের, যেগুলোর বেশিরভাগই মৃতপ্রায়। ব্যবহার হচ্ছে বাসাবাড়ির সুয়ারেজ লাইনের পানি কিংবা ময়লা আবর্জনা অপসারণে। প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলার কারণে খালগুলো যেন ময়লার ভাগারে পরিণত হয়েছে। দীর্ঘদিন খনন না হওয়া আর দখলদারদের দৌরাত্মে নাব্য সংকটের পাশাপাশি প্রশস্ততা কমে নালার আকার পেয়েছে খালগুলো। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে নগরী জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। যতদিন পর্যন্ত ভাটা জোয়ার না আসবে খালে, ততদিন পর্যন্ত এই জলবদ্ধতা প্লাস এই ময়লা রোধ করা সম্ভব নয়। যত আবর্জনা সব পোরসাফা সব খালের ভিতরে ফেলায়, এই জন্য খাল যতই কাটে ভরিয়া যায়। স্থায়ীভাবে কিছু দেখা যায় না, এইভাবেই চলতেছে। জনগণের যে ভোগান্তি, সেইভাবে ভোগান্তি রয়ে গেল। যত স্থাপনা আছে খালের পাশে সরকারি সম্পত্তির উপর, ওইগুলা মানে দূর করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই। সাম্প্রতিক সময়ে একটি বাজেটও এসেছে 6টি খাল সংস্কারের জন্য। তারপরও খালগুলো দখলে দূষণে প্রায় নিঃশেষ হওয়ার পথে। দাবি জানাচ্ছি যে যথাযথভাবে এই খালগুলোর সংস্কার করা এবং পরিচ্ছন্ন নগরী আমাদেরকে উপহার দেওয়ার জন্য। 2016 সালে জেলা প্রশাসন ঢাকঢোল পিটিয়ে নগরীর পোর্ট রোড থেকে নতুল্লাবাদ পর্যন্ত বয়ে চলা জেল খালটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার ও পরিচ্ছন্নতা করার কাজ শুরু করেছিল। সবশেষ 2019 সালের শেষ দিকে পরিচ্ছন্নতা অভিযানে নামে বরিশাল সিটি কর্পোরেশন। এসব খালে ময়লা আবর্জনা অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। তবে কিছুদিন পরেই ফের ময়লার ভাগারে পরিণত হয় খালটি। এবার আবারও খালটির গতিপ্রবাহ ফেরাতে নতুন করে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। খালের যে সীমানাটা আছে সেই সীমানা ধরে কিন্তু আমরা উচ্ছেদগুলো করব এবং খালটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। খালটাকে যেন ময়লা না করতে পারবো, ময়লা আবর্জনা না ফেলে। এই জন্য সকলের সহযোগিতা চাচ্ছি আমরা। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবসময় এটা মনিটরিং থাকবে। একদিকে খালগুলো পরিষ্কার করা হচ্ছে, অন্যদিকে কয়েকদিনের মধ্যেই দেখা যাচ্ছে খালগুলোর এমন চিত্র। মিলছে না কোনো সুষ্ঠু বা স্থায়ী সমাধান। খুব দ্রুত সময়ের মধ্যে খালগুলো পরিষ্কার এবং খনন করা গেলে
বরিশালের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। ফেনীতে অবাধে চলছে নদী থেকে বালু উত্তোলন, এতে বাড়ছে নদী ভাঙন। এজন্য প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন স্থানীয়রা। বলছেন এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীতে বিলীন হয়ে যাবে ঘরবাড়ি। সুলাইমান ডালিমের প্রতিবেদন। ফেনী নদী তীরবর্তী গ্রামের জয়চাঁদপুর গ্রামের বাসিন্দা রমজান আলী। একসময় তার ও তার পরিবারের ৩২ হেক্টরের বেশি ফসলি জমি থাকলেও এখন সবই নদী গর্ভে। সব হারিয়ে বর্গা খাটছেন অন্যের জমিতে। রমজান আলীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বেড়েছে নদী ভাঙন। এগুলা সব কাটার মাংসে দেখেন, এখনো পানিকে কম কাটার, এখন রাত্রে কাটে খুব জোরে, বুঝছেন। একই চিত্র ফেনী সদর, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী পরশুরাম উপজেলার। এর মধ্যে সবচেয়ে বেহাল গোপাল ইউনিয়নের। নদীগর্ভে বিলীন হওয়ার পথে সড়ক ও নিষ্কুঞ্জরা শিল্পনগরী। স্থানীয়রা জানান, বাধা দিতে গেলে অস্ত্রসহ বিভিন্ন হুমকি দেয় সন্ত্রাসীরা। প্রশাসনের তৎপরতায় মাঝে মাঝে উত্তোলন বন্ধ থাকলেও রাতের আধারে আবারও চলে কার্যক্রম। বাংলাদেশের কারণে অন্তত 50,000 একর জমিন মাছের প্রকল্প করি আমরা এখান থেকে রাতের আধারে বালু তুলে বালু বিক্রি করে ফেলছে। এটার কারণে দেখেন আপনার নদীটা কিন্তু ছিল আরো অনেক দূরে, এই নদীটা এখন আর চলে আসছে এখানে। এই নদী ভাঙনে আমাদের ঘর দুয়ার, গরু ছাগল, হাঁস মুরগ সব চলে গেছে। এখন তো যে পরিস্থিতি, এই যে রাস্তাও চলার মতন, রাস্তাও ভাঙি গেলে আমরা বলতে পারলাম। স্থানীয়দের অভিযোগ, সরকারি হিসেবে 8টি বালুমহল থাকলেও বালু উত্তোলন হচ্ছে অর্ধশতাধিক স্থান থেকে, যা থেকে প্রতি মাসে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। জেলা প্রশাসন বলছে, বালুমহলের কোনোটিতেই বর্তমানে ইজারা নেই। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 200-র বেশি ড্রেজার সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বালু সন্ত্রাসীদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চলছে বলেও জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে প্রায় আমরা 200-র বেশি ড্রেজার আমরা জব্দ করেছি। অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের এই অবৈধ কার্যক্রম যাতে বন্ধ করতে পারি, সেজন্য আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে। ফেনীর শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের এই যে বিশাল জলরাশি ফেনী নদীর, এখানে এক সময় ছিল বিস্তীর্ণ ফসলি জমি, ছিল গর্ভবতী জনপদ। সেই জনপদ বিলীন হয়েছে অব্যাহতভাবে বালু তোলার কারণে। এভাবেই যদি চলতে থাকে তাহলে এই জনপদ বিলীন হবে। ঝুঁকির মধ্যে রয়েছে এখানকার যে সরকারি আশ্রয় প্রকল্প রয়েছে সেটিও। সুলাইমান ডালিম, এখন ফেনী। 52 রক্তাক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া মাতৃভাষা বাংলা। কয়েক দশক পেরিয়েও মাতৃভাষা বাংলার ব্যবহার সার্বজনীন করা যায়নি। বিশ্বায়ন আর ভিনদেশি সংস্কৃতির আধিপত্যে বেড়েছে বাংলার প্রতি উদাসীনতা। তবে তরুণ প্রজন্মের দাবি, বাংলা ভাষার প্রতি দায় ও দরদ বাড়াতে উদ্যোগী হতে হবে রাষ্ট্রকেই। তথ্য প্রযুক্তি বিকাশের সাথে সর্বস্তরে বাংলা প্রচলনের কার্যক্রম চলমান, বলছে বাংলা একাডেমি। সাজিদ আরাফাতের প্রতিবেদন। ফেব্রুয়ারি বাঙালির এক অনির্বাণ বাতিঘর। শোক আর গৌরবের অধ্যায়, যার পরতে পরতে আত্মত্যাগের গল্পগাথা। রক্তের দামে কেনা মায়ের ভাষা। 52 ফেব্রুয়ারিতে রফিক, শফিক, বরকত, জব্বারদের প্রাণের বিনিময়ে পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা। আনন্দ, বেদনা, ইচ্ছা, আকাঙ্ক্ষার সবটুকুই যেন নিংড়ে দেয়া এই বাংলাতেই। শেকড়ের নির্যাস খুঁজে পাওয়া যায় মায়ের ভাষায়। 52 থেকে 71, তারপর কর্তৃত্ববাদ থেকে মুক্তির 24। এই দীর্ঘ পথ চলায় মাতৃভাষার প্রচলন যেখানে অপরিহার্য, সেখানে বাংলা ভাষার প্রতি অবমূল্যায়নও কম নয়।
শিক্ষা ব্যবস্থা থেকে কর্মক্ষেত্র কিংবা বিচার ব্যবস্থায় সার্বজনীন করা যায়নি বাংলাকে। বিশ্বায়ন আর ইংরেজির আধিপত্যে বাড়ছে বাংলার প্রতি অবজ্ঞা, ঔদাসীন্য। তবে বাংলা ভাষার প্রতি দায় ও দরদে যে ছেদ, তা দূর করে সার্বজনীন করার আহ্বান তারুণ্যের কণ্ঠে। নিজের ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার দেশের যুগ 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 ধরে শিল্প সাহিত্যিকরা কত কিছু আমাদের জন্য সৃষ্টি করে রেখে গেছেন, সেটা শুধু আমাদেরকে বিনোদনই দেয় না, আমাদেরকে আমাদের চরিত্র তৈরি করে, আমাদের চিন্তাবোধের জায়গা তৈরি করে, নতুন দ্বার উন্মোচন করে দেয়। বাংলা ভাষার একটা অবমূল্যায়নের মধ্য দিয়েই কিন্তু যেতে হচ্ছে। বিশেষ করে আমরা ফেব্রুয়ারি মাস আসলে আমরা ভাষার গুরুত্বটা, বাংলা ভাষার গুরুত্বটা বা দরদের বিষয়টা সামনে আনি, কিন্তু অন্য সময়ে কিন্তু আমরা খুব একটা এটার গুরুত্ব উপলব্ধি করতে পারি না এবং বাংলা ভাষার প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা তৎপরতা লক্ষ্য করি না। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পাঠ্যপুস্তক রচনাসহ গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিতে মাতৃভাষার মূল্যায়নের দাবি তরুণদের। গণতান্ত্রিক রাষ্ট্র বানানো, সেখানে ভাষার প্রশ্নটা কিন্তু খুবই ভাইটাল। এটা শুধুমাত্র দায় দরদ কিংবা শুধুমাত্র আবেগের প্রশ্ন না। এটা তো আমার আবেগ আছে, আমার প্রাত্যহিক জীবন এই ভাষার সাথে জড়িত, কিন্তু আপনার কাজের ভাষা কোনটা হবে, কোন ভাষায় আপনি লিখবেন, পড়বেন, কোন ভাষায় আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সবসময় অবহেলিত থাকে। এবং 21শে ফেব্রুয়ারি ইতিহাস রচনা করার ক্ষেত্রে কিংবা 21শে ফেব্রুয়ারি উদযাপন করার ক্ষেত্রে ওই মাতৃভাষাটাকে প্রাধান্য দেওয়ার কারণে এই জিনিসটা রাষ্ট্রভাষা কিংবা দাপ্তরিক ভাষার ব্যাপারটা ঢাকা পড়ে যাচ্ছে। এমনকি এবার যে সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে, সেখানে কিন্তু তারা রাষ্ট্রভাষা হিসেবে বাংলার কথা বলেছে, তো হুইচ ইজ গুড। বিশ্বায়ন কিংবা প্রযুক্তির বিকাশে ভিনদেশি ভাষার প্রভাব যখন বাড়ছে, তখন কি উদ্যোগ বাংলা একাডেমির? এমন বাস্তবতাকে সঙ্গী করে প্রতিষ্ঠানটির দাবি, শ্রেণীভেদে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তথ্য প্রযুক্তি ও উপস্থাপন কৌশলের বন্দোবস্তে গুরুত্ব দিচ্ছেন তারা। নতুন পরিপ্রেক্ষিতে যখন আমাদের উচ্চ শ্রেণীর, মধ্য শ্রেণীর প্রায় সমস্ত ছেলেমেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে, তখন আমরা এটাকে কীভাবে সম্প্রসারিত করতে পারি? তাহলে বাংলা একাডেমি এই জন্য যে তার কাজ আমূল পরিবর্তন করে ফেলতে পারবে তা নয়, কিন্তু যেটা করতে পারে সেটা হলো সবার কাছে পৌঁছানোর বন্দোবস্ত করতে পারে। আমরা মনে করি যে বাংলা একাডেমি এখন নতুন উদ্যোগ হিসেবে আমরা নিয়েছি অলরেডি, আরও আগে হয়তো নেওয়া উচিত ছিল এবং সামনের আকার বাড়াতে হবে, যে আমাদের মানে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরও বেশি অগ্রসর হতে হবে। ভাষা গবেষক ও বাংলা একাডেমির চেয়ারম্যান বলছেন, ঐতিহ্য আর অর্জনের গৌরব সত্ত্বেও গবেষণা আর সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে পড়েছে বাংলা। এজন্য ভাষার উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ তার। আমাদের জাতির একটা অসাধারণ সামর্থ্য আছে নিজেদের ভাষাকে উন্নত করার। সরকারের উপরে অনেক কিছু নির্ভর করে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকার নানাভাবে বাংলা একাডেমিকে খুব বেশি ব্যবহার করতে চায়। এর ফলে যেসব কাজ বাংলা একাডেমি করতে পারতো, আরও সম্ভাবনা ছিল, তার অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যায়। কাজেই আমরা বলবো যে সরকারি সহায়তা দরকার, কিন্তু সরকারি সহায়তার উপর নির্ভর করে থাকলে বাংলা ভাষা এত দূর এগোতে পারতো না। বাঙালির অস্তিত্ব, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মর্যাদার প্রশ্নে অবহেলা নয়, সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি আইন প্রয়োগ করে বাংলা ভাষার ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাকে তুলে ধরার আহ্বান সবার। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। মাঘের মাঝামাঝি সময় পেরিয়ে তাপমাত্রার পারদ খানিকটা ঊর্ধ্বগতি অবস্থায়। আরও জানাতে শহরের দৌলতদিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক, জেলায় বর্তমানে কত ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে, শীত নিয়ে আবহাওয়া অফিস কি বার্তা দিয়েছে, এবং একই সাথে জানতে চাই তীব্র শীতে ছিন্নমূল মানুষের কি অবস্থা। রাত্রি আসলে গত কয়েকদিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার
পরিমাণ কিন্তু আসলে চুয়াডাঙ্গাতে কিছুটা বেড়েছে। গতকাল ১৯-এর ঘরে তাপমাত্রা ছিল। আজ কিন্তু সকাল ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস রেকর্ড করেছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বলা চলে যে তাপমাত্রা কিন্তু আসলে বাড়ছে গত কয়েকদিনের তাপমাত্রা থেকে। তো এই তাপমাত্রা বাড়লেও শীতের যে আসলে দুর্ভোগ, শীতের যে আসলে চিত্র সেটি আসলে কিন্তু সাধারণ মানুষ চরম আকারে আসলে দুর্ভোগে আছে। আমি দেখেছি যে সকালে যারা রাস্তায় বেরোয়েছে কাজের সন্ধানে তারা কিন্তু আসলে দুর্ভোগেই পড়েছে। কারণ বাতাসের আর্দ্রতা যেহেতু আজকে বেশি ছিল, সুতরাং শীতের অনুভব আসলে বেশি বলা চলে। পাশাপাশি এই যে গত কয়েকদিনের তাপমাত্রা ১০-এর নিচে কিন্তু ছিল চুয়াডাঙ্গাতে, যার ফলে ঘন কুয়াশা ছিল। এই কুয়াশায় কিন্তু মাঠের যে বীজতলা আছে সেখানে কিন্তু বড় আকারে একটা ক্ষতি হয়েছে। আমি এখন আছি দৌলতদিয়ারের শহরতলির দৌলতদিয়ারের একটি মাঠে। এখানে এসে দেখতে পাচ্ছি যে বীজতলার যে বীজতলাগুলো কৃষকের রয়েছে মাঠে, সেখানে কিন্তু পলিথিন দিয়ে আসলে রাত্রে ঢাকা হচ্ছে এবং সকালে সেই পলিথিন সরিয়ে ফেলছে কৃষকেরা। আমার সাথে বেশ কয়েকজন কৃষকের কথা হয়েছিল। তারা বলছে যে এই ঘন কুয়াশায় মাঠের বীজতলা আসলে বড় আকারে ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যারা প্রান্তিক কৃষক আছে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এই দিচ্ছেন। পাশাপাশি আমি দেখেছি যে দুর্ভোগের যে চিত্র, দুর্ভোগ আসলে সড়কের পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন জেলার যে ৪টি উপজেলা আছে সেখানে কিন্তু ২০,০০০-এরও অধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে এই যে তাপমাত্রা ১৮-১৯-এর ঘরে থাকলেও আসলে এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আসলে তাপমাত্রা কিছুটা নিচে নেমে চলে আসবে। সেই সময় দুর্ভোগের চিত্রটা একটু বাড়বে, তারপর পরে আসলে তাপমাত্রা বাড়তে থাকবে। তো সব মিলিয়ে কিন্তু শীত যে পরিস্থিতি সেটি চুয়াডাঙ্গাতে আসলে দুর্ভোগই বয়ে এনেছে। রাত্রি শীত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। এখন সকালে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। প্রকল্প অনুমোদনের ৪ বছর পার হলেও দৃশ্যমান অগ্রগতি নেই যশোর ঝিনাইদহ ৪ লেন প্রকল্পে। ঠিকাদার নিয়োগ, সড়কের গাছ অপসারণ, সীমান্ত নির্ধারণ সহ বিভিন্ন কারণে নির্দিষ্ট সময় কাজ শুরু করা সম্ভব হয়নি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার আশা প্রকল্প ব্যবস্থাপকের। রিপন হোসেনের তথ্যে এনামুল হকের ছবিতে থাকছে বিস্তারিত। যশোর শহরের চাচড়া চেকপোস্ট থেকে ঝিনাইদহ শহরের বাইপাস পর্যন্ত ৪ লেনের রাস্তার দৈর্ঘ্য ৪.৫ কিলোমিটার। এই সড়ক ধরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মালবাহী ও যাত্রীবাহী যানবাহন বেনাপোল ও দর্শনা স্থলবন্দর ও মোংলা সমুদ্র বন্দর সহ দক্ষিণের জেলায় যাতায়াত করে। খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়ক পথ এটি, অথচ বেহাল দশায় পরিণত হয়েছে পুরো সড়ক। সড়কটি অধিকাংশ অংশে উঠে গেছে পিচ ও বিটুমিন, তৈরি হয়েছে বড় বড় গর্ত, যাতে চলাচলে ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। এমনকি নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। এখন এই রাস্তা ছোটোর কারণে জ্যামজট আছে, জ্যামজটের কারণে যাওয়া অনেক সময় লেগে যাচ্ছে। আমাদের যাতায়াত করতে আসলে সমস্যা হয়, ছোট রাস্তা তো, এর জন্য গাড়ির চাপ অনেক বেশি থাকে। বাস উল্টে যাচ্ছে বা বাসের ঘাগুতো খাচ্ছে বা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট তো প্রতিনিয়ত। অতিরিক্ত সমস্যা হলো ছোটো গাড়ির জন্য, বুঝেছেন। আর আসরের সময়, বিকালের দিকে, সন্ধ্যার সময় মনে করেন যে পরিমাণ ট্রাকের চাপ হয়, একটা গাড়ি ওভারটেকিং করতে হলেও অনেক সমস্যা হয়। রোড ছোট, রোড 4 লেন অথবা 6 লেন হলে অনেক ভালো হয়। সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, আমাদের মূল রোড উত্তরবঙ্গের সাথে সংযোগ রোড হচ্ছে আমাদের যশোর ঝিনাইদহ সড়ক দিয়ে আমরা মূলত কুষ্টিয়া হয়ে উত্তরবঙ্গের দিকে আমরা চলাফেরা করি।
এই সড়কটি 4 লেনে উন্নীত করতে 2020 সালের 24 নভেম্বর অনুমোদন হয় একনেকে। এরপর কাজ শুরুর কথা ছিল 2024 সালের জানুয়ারি মাসে। তবে 1 বছর পেরিয়ে গেলেও এখনও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। 4 লেনে উন্নীত করতে সড়কের দুই পাশের গাছগুলো সরিয়ে করা হচ্ছে সীমানা নির্ধারণ, নিয়োগ দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে এখনও শুরু হয়নি সড়কের মূল কাজ। যে কাজ চলমান তাও চলছে কচ্ছপ গতিতে। যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে ঠিকাদার নিয়োগ, সড়কের গাছ অপসারণ, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন কারণে প্রকল্প বাস্তবায়নে তৈরি হয়েছে ধীরগতি। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রিজের ক্ষেত্রে আমাদের পাইলিং কাজ এবং রোড ওয়ার্কের ক্ষেত্রে হয়তো আমাদের মাটির কাজ যেগুলো শুরু হবে, তো এগুলো আসলে এখনও সাব স্ট্রাকচার, আসলে মাটির নিচে, এগুলো এখনো ওইভাবে দৃশ্যমান নয়। তো আশা করি যে আমাদের 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা দৃশ্যমান কাজ দেখতে পাবো। এই অংশটি উইকেয়ার ফেজ 1 আমরা বলছি, এটা আসলে অ্যাকচুয়ালি এটা একটি 260 কিলো রোড নেটওয়ার্কের একটা অংশ। কারণ এই রোড নেটওয়ার্কটি আমাদের শুরু হবে হাটিকামরুল যে মোড় আছে ওখান থেকে হাটিবাগরুল, বনপাড়া, পাবনা, দাসুরিয়া, কুষ্টিয়া, ভেড়ামার হতে ঝিনাইদহ, যেটা আমরা উইকেয়ার ফেজ 2 এর আওতায়, এবং ঝিনাইদহ হতে চাচড়া মোড় যশোর, এটা হলো ফেজ 1। যশোর ঝিনাইদহ 4 লেন সড়কের কাজের মেয়াদ শেষ হবে 2026 সালের 30 জুন। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4,187 কোটি টাকা, যেখানে 48 কিলোমিটার এই সড়কে থাকবে একটি উড়াল সড়ক, 4টি বড় সেতু, 55টি কালভার্ট, 10 মিটার দৈর্ঘ্যের একটি আন্ডারপাস ও অপটিক্যাল ফাইবার কেবল ডিজাইন। এখন যশোর। ন্যায্যমূল্যের অভাবে হুমকির মুখে বান্দরবানের রাবার শিল্প। বাজারে দাম না পাওয়ায় লোকসান গুনছেন চাষিরা। এতে দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। বেকার হওয়ার সংখ্যায় 50,000-এর বেশি রাবার শ্রমিক। শিল্পটিকে বাঁচিয়ে রাখতে ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি স্থানীয় চাষি ও বাগান মালিকদের। রিজভি রাহাতের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। পাহাড়ি এলাকায় রাবার বাগান, গাছ থেকে ঝরছে সাদা রঙের ফোঁটা। বিশেষ পাত্রে জমা হওয়ার পর তা সংগ্রহ করেন শ্রমিকরা। এরপর নানা প্রক্রিয়ায় তৈরি হয় রাবার। পাহাড়ি অঞ্চলে রাবার তৈরির এই রীতি চলছে যুগের পর যুগ। পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকার উঁচু নিচু ভূমিতে চাষ হয় রাবার গাছ। এখানকার মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় উৎপাদনও ভালো হয়। তবে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানে চাষি ও বাগান মালিকরা। সরকার কর্তৃক যে রেটটা রয়েছে সেটা কিন্তু বর্তমান আমাদের যে পার্বত্য এলাকায় এখানে কিন্তু আমরা পাচ্ছি না। যে উৎপাদন খরচ হয় বর্তমানে রাবার বিক্রি করে কোনোভাবেই কর্মচারীদেরকে বেতন দেয়া এবং নিজেরা উৎপাদনের খরচ পুষিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দামগুলি খারাপ দেখাচ্ছে। এই দামটার উপর আমি ওই লোকগুলোকে খুঁজে বের করার জন্য মাননীয় জেলা প্রশাসক, ইউনু মহোদয়, রাবার বোর্ডের সংশ্লিষ্ট যারা জড়িত আছে রাবারের সাথে, আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। গাছ থেকে সংগ্রহ করা কাঁচা মাল থেকে তৈরি প্রতি কেজি রাবারের দাম বাজারে 288 টাকা হলেও চাষিরা পাচ্ছেন মাত্র 150 থেকে 160 টাকা। এতে উৎপাদন খরচ মেটাতেই হিমশিম অবস্থা চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। ফলে রাবার চাষে কমছে আগ্রহ। কর্মহীন হওয়ার শঙ্কায় রাবার শিল্পের সাথে জড়িত শ্রমিকরা। বিষয়টি নিয়ে প্রশাসনিক উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকেরই জীবিকা এখানে জড়িত আছে। এখানে এখন ওনারা যেসব ওনাদের সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, এই শাস্তি আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দিব। জেলায় 15,000 একরের বেশি ভূমিতে চাষ হয় রাবার। এ শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন 50,000-এর বেশি মানুষ। এখন বান্দরবান। প্রাকৃতিক বনভূমি ধ্বংস, জলাশয় ভরাটের ফলে নেত্রকোনায় কমেছে মেছো বিড়ালের সংখ্যা। একসময় হাওরসহ জেলার সবখানেই এর দেখা মিললেও খাদ্য ও আবাসস্থল সংকটে বর্তমানে বিলুপ্তির পথে প্রাণীটি। স্থানীয়রা বলছেন, বন জঙ্গল কমে আসায় হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। এই অবস্থায় প্রথমবারের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মেছো বিড়াল দিবস। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। পাহাড়, নদী ও হাওর বিস্তৃত জেলা নেত্রকোনা। ভৌগোলিক অবস্থার কারণে এ জেলায় বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ থাকলেও কালের বিবর্তনে হারিয়েছে অনেক প্রাণী।
এই যেমন মেছু বিড়াল। বাঘের মতো গড়ন আর গায়ে কালো ছোপ ছোপ চিহ্ন থাকায় অনেকেই চিতা কিংবা বাঘ বলেও ভুল করেন। একসময় নেত্রকোনার সর্বত্রই এই প্রাণীর দেখা মিললেও খাদ্যের সন্ধানে লোকালয়ে আসলেই মানুষের রোষানলে হারাতে হয় প্রাণ। পাহাড়ি সোমেশ্বরী নদীর পাড়ে একসময় মেছু বিড়ালের অবাধ বিচরণ থাকলেও নদীকেন্দ্রিক জীবিকা বাড়ায় কমেছে প্রাণীটির অস্তিত্ব। একইভাবে পূর্বধলার রাজধলা বিলের চারপাশে বন জঙ্গল উজাড় করে বসত ভিটা তৈরি করায় বিলীন হয়েছে আবাসস্থল। এছাড়া খাদ্যের অভাবে হাঁস মুরগির খামারে চলে আসায় বা লোকালয়ে ঢুকে পড়ায় হত্যার শিকার হতে হয়। বাঘের মতো দেখা যাইতো, রাস্তাঘাটেও আমরা পাইতাম, এই বাড়ির পুকুরের পাশে টাশেও পাইতাম, বড় জঙ্গলে পাইতাম। এখন যার জঙ্গল নাই, বাসা বাড়ি হয়ে গেছে, যার কারণে এই জিনিসটা এখন আর আমরা দেখি না। বন জঙ্গলটা কমে যাওয়াতে আপনার যে আগের বন্যপ্রাণীগুলা ছিল, বন্যপ্রাণীগুলা এখন হারিয়ে গেছে। পরিবেশ কর্মীরা বলছেন, বিভিন্ন সময় মাছের খামার কিংবা মুরগির খামারে পাতা ফাঁদে ধরার পর হত্যা করা হয় প্রাণীগুলোকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিলুপ্ত প্রায় এই প্রাণীকে সংরক্ষণের পাশাপাশি করতে হবে সচেতনতা ও পরিকল্পিত বনায়ন। মেছু বাঘ বলে যখন ডাকে তখন মানুষের মধ্যে আরো বেশি ওকে আক্রমণ করার জন্য উৎসাহ হয়ে ওঠে। এভাবেই মেছু বিড়ালগুলো আমাদের প্রকৃতির এই বন্ধু ধীরে ধীরে কমে যাচ্ছে। এটার একটাই সংরক্ষণের পথ হতে পারে যে মানুষের ভিতরে সচেতনতা তৈরি। ভারসাম্য বজায় রাখার জন্য এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এই প্রাণীগুলোকে যেন কেউ না মারে। সকলের কাছে এই মেসেজটুকু আমরা পৌঁছে দিতে চাই এবং আমরা এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করে যাচ্ছি। এদিকে মৎস্যভোজী এই প্রাণীকে রক্ষায় দেশে প্রথমবারের মতো 1 ফেব্রুয়ারি বিশ্ব মেছু বিড়াল দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় বিলুপ্ত প্রায় প্রাণীটির অস্তিত্ব রক্ষা ও সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জীববৈচিত্র্য সংরক্ষণে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে আমাদের মেছু বিড়ালকে বাঁচিয়ে রাখতে হবে। সবাই মিলে আমরা এই যে বিরল প্রজাতির হারিয়ে যেতে বসেছে আমাদের মেছু বিড়াল, এটিকে বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করি। একটি বেসরকারি সংস্থার গবেষণায় 2005 থেকে 2021 সাল পর্যন্ত সংরক্ষিত 361টি সংবাদ পর্যালোচনায় 161টি মৃত মেছু বিড়ালের সন্ধান পাওয়া যায়। আর 83% সংবাদে মেছু বিড়ালকে কখনো বাঘ কখনো বা চিতাবাঘ হিসাবে তুলে ধরা হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এখন সকালে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। বিদেশি ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়তে থাকায় পর্যটন খাতকে আরও আকৃষ্ট করে তুলছে মালয়েশিয়া। 2026 সালে 3,56,00,000 বিদেশি পর্যটকদের লক্ষ্য ঠিক করেছে দেশটি। পর্যটকদের আনাগোনায় ব্যবসা চাঙা প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। তবে পোশাক ব্যবসায় ভিন্ন চিত্র। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারিকের প্রতিবেদন। পর্যটকদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ চীন সাগর লাগোয়া মালয়েশিয়া। ধারাবাহিক নানা উৎসবের কারণে 2025 ও 26 সাল ঘিরে দেশটির পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনার হাতছানি। এর মধ্যে চলতি বছর হতে যাওয়া এশিয়ার অন্যতম রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানের 46তম সম্মেলন অন্যতম। এতে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মতো দেশগুলোর পর্যটকের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে 2024 সালের তুলনায় 30% বাড়িয়ে 2026 সালে 3,56,00,000 বিদেশি ভ্রমণ পিপাসুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার, যা থেকে আয়ের প্রত্যাশা প্রায় $3,34,00,000 মার্কিন ডলার। এই লক্ষ্য পূরণে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ভিজিট মালয়েশিয়া 2026। এ আওতায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টাতে বাড়তি আয়ের আশায় বাংলাদেশি ব্যবসায়ীরাও। তবে রেস্টুরেন্ট ব্যবসা ইতিবাচক অবস্থা থাকলেও ভিন্ন বাস্তবতার মুখোমুখি পোশাক ব্যবসায়ীরা। থাইল্যান্ড, চীন, ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে আসতেছে, কিন্তু মানুষ পোশাকের প্রতি না, মানুষ আসতেছে ওই প্লেস দেখার জন্য। সব দেশের পর্যটকের সাথে আমাদের বাংলাদেশের পর্যটক অনেক, আগের বছরের তুলনায় এই বছরে পর্যটকের পরিমাণ অনেক বেশি এবং আমাদের ব্যবসারও অনেক প্রবৃদ্ধি হয়েছে। সম্প্রতি ভিজিট মালয়েশিয়া 2026 এর উদ্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে পর্যটন খাত ছাড়াও উপকৃত হবে পরিবহন ব্যবসা, খুচরা ও খাদ্য শিল্পও।
with great pride and excitement that I officially launch the Visit Malaysia 2026 logo, a symbol of our renewed commitment to becoming a premier global tourism destination. পরিসংখ্যানের তথ্য বলছে আসিয়ান দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্রমণ পিপাসুর আনাগোনা রয়েছে মালয়েশিয়ায়। 2024 সালে 2,73,00,000 বিদেশি পর্যটকের লক্ষ্যমাত্রা থাকলেও ওই বছর দেশটিতে ভ্রমণ করেছিলেন 3,80,00,000 পর্যটক। বিদেশি পর্যটকদের ভিড় দিন দিন বাড়তে থাকায় সেবা খাতে কর্মরত প্রবাসীদের ব্যস্ততাও বাড়ে, সুযোগ হয় বাড়তি আয়ের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ব্যাপক সমালোচনা কুড়ালেও এর কিছু সুফলও রয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 1 কোটির বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে। এতে অপরাধ কমার পাশাপাশি দেশটিতে মার্কিন সহ সব অভিবাসীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদন। Hearing, vision, missing extremities. যুক্তরাষ্ট্রে শান্তি ফেরাতে অবৈধ অভিবাসীদের গণপ্রত্যাবাসনে অনড় নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই উদ্দেশ্য বাস্তবায়নে নির্বাহী আদেশের ফোয়ারা বইয়ে দিচ্ছেন তিনি। এ অবস্থায় 20 জানুয়ারি থেকে অনুপ্রবেশকারীদের আটক শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। সামরিক হেলিকপ্টারে তাদের পাঠানো হচ্ছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে। তালিকা অনুযায়ী মার্কিন মুলুকে নথিপত্রবিহীন 1,10,00,000 অভিবাসী থাকলেও ট্রাম্পের নজর অপরাধের সঙ্গে জড়িতদের প্রতি। সবার আগে তাদের বিতাড়িত করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়াও ট্রাম্পের কঠোর নীতিতে বাতিল হয়েছে প্রায় 10,000 শরণার্থীদের যুক্তরাষ্ট্রে আসা। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জুড়ে আতঙ্ক ছড়ালেও এতে লাভবান হবেন বৈধরা। এ নিয়ে এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান বলছে, অভিবাসীদের ধরপাকড়ের সমালোচনায় আড়ালে পড়ে গেছে এর সুফল। কেননা দেশটিতে থাকা বহু অবৈধ অভিবাসী অপরাধ করে বেড়াচ্ছেন হরহামেশা। তাদের অত্যাচারে অতিষ্ঠ মার্কিন সহ বিভিন্ন দেশ থেকে আসা বৈধ অভিবাসীরা। ট্রাম্পের অভিযান সফল হলে যুক্তরাষ্ট্রে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ কমে আসবে, নিরাপদ হবে যুক্তরাষ্ট্র। অবৈধদের উপর চড়াও হয়ে পক্ষান্তরে বৈধ পথে যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে উৎসাহিত করছে ট্রাম্প প্রশাসন। কেননা অবৈধ অভিবাসীদের জায়গায় দেশটিতে তৈরি হবে নতুন সুযোগ, আর তাদের জন্য নিরাপদ আবাস গড়ার বিষয়ে বদ্ধপরিকর ট্রাম্প সরকার। China's an abuser, but জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন সকাল। এবারে খেলার খবর। দলে তারকার ছড়াছড়ি থাকায় ফরচুন বরিশালের একাদশে সুযোগ মিলছে না জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তবে আলোচিত ফিক্সিং ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি জাতীয় দলের বাঁহাতি এই স্পিনার। আরও জানাচ্ছেন তাসওয়ার নাফি। বিপিএলে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে ফরচুন বরিশাল। তারকায় ঠাসা দলটির প্লে অফ নিশ্চিত হয়েছে আরও আগেই। তামিম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে গড়া দলটায় রয়েছে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া আছে অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তবে চোখে পড়ার মতো বিষয়, 11 ম্যাচে মাত্র 5টিতে খেলেছে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া সাদা পোশাকের নিয়মিত বোলার তাইজুলও খেলেছেন মাত্র 1টিতে। যদিও আমি ম্যাচ খেলিনি, আর ম্যাচ না খেলাটাই স্বাভাবিক। আপনারা দেখবেন রিশাদ বা তানবিরা এখন বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করতেছে T20 ফরম্যাটে। তো আসলে এখানে প্রশ্নই আসে না আমার বিষয়ে যে আমি অনেক ম্যাচ খেলবো। যে আমাদের আসলে টিমটা দেখতে হবে। আপনি অন্য টিমগুলো দেখেন, আমাদের টিমটাও দেখেন যে আমাদের টিমের বেঞ্চে কারা কারা বসে আছে। তাদেরকে দিয়ে হয়তো বা আরেকটা অন্য টিমের চেয়ে ভালো টিম করা যাবে। খেলোয়াড়দের পেমেন্ট, ফিক্সিং ইস্যু সহ নানা কারণে বিতর্কিত এবারের বিপিএলের আসর। তবে এই বিষয়গুলো নিয়ে একেবারেই ভাবছেন না তাইজুল ইসলাম। না আসলে ভাই, এটা আসলে আমার জানার পার্ট না। বিকজ এটা কি হচ্ছে না হচ্ছে, আসলে এটা সব কিছু এটা ক্রিকেট বোর্ড দেখতেছে। তো এটা নিয়ে আসলে মাথা ঘামানোর বিষয় আমার না। পেমেন্ট আলহামদুলিল্লাহ আমরা 50% অলরেডি পেয়েছি, এবং হয়তো বা সামনে আরও 2-4 দিনের মধ্যে হয়তো বা আরও 25% পাবো আর কি।
তাসওয়ান নাফি, এখন, ঢাকা। দেশের স্বার্থে কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব মেটানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। তার মতে সাফ জয়ী কন্যাদের পাশে দাঁড়ানো উচিত বাফুফের। ওয়াসিউল হক পান্থ জানাচ্ছেন বাকিটা। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। নারী ফুটবলে মেঘের ঘনঘটা সেই নেপাল সফর থেকেই, যদিও মেঘ কেটে এক চিলতে রোদ্দুরের দেখা মিলেছিল সাফ চ্যাম্পিয়ন হবার পর। মেয়েদের আপত্তি মূলত ইংলিশ কোচ পিটার বাটলারকে নিয়ে। তার বিরুদ্ধে সাবিনাদের অভিযোগের শেষ নেই। এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকেও জানিয়েছে তারা। তবে সিনিয়র ফুটবলারদের অভিযোগ আমলে না নিয়ে উল্টো বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ায় বাফুফে। এতে ক্ষোভে ফুঁসে ওঠেন সাবিনারা। এমন ঘোলাটে পরিস্থিতির জন্য বাফুফেকে দুষছেন কিংবদন্তি ফুটবলার শেখ আসলাম। যেহেতু মহিলা উইংয়ের দায়িত্বে একজন আছেন, তার কাঁধেই বর্তায় এই জিনিসগুলো। ব্যর্থতা এবং সফলতা দুটোই তার কাঁধে যায়। যাদের নিয়ে আমি রেজাল্ট আশা করব, তাদের মতামতটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এবং অবশ্যই তাদের মতামত এখানে গ্রহণযোগ্য হবে। কারণ তার মানে যে কোচের আন্ডারে তারা ট্রেনিং করবে এবং ওই ট্রেনিংটা যদি তাদের মনোপুত না হয়, ডেফিনেটলি ওইখানে তারা ফাঁকি দিবে অথবা ট্রেনিংটা কোনো না কোনো জায়গায় ইগনোর করবে তারা। সাবিনাদের সংবাদ সম্মেলনের পরপরই বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। তবে ক্রীড়াঙ্গনের তদন্ত কমিটিগুলো থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। ইমরুল হাসান, ফাহাদ করিমদের কাছে আসলামের চাওয়া দৃষ্টান্তমূলক সিদ্ধান্তের। চুলচেরা বিশ্লেষণ করে যেন তদন্তটা মানে জনসমক্ষে আনা হয়। এক্সপেকটেশন থাকবে যে ডেফিনেটলি ইট মাস্ট বি ওপেন ফর অল। সবাই যেন জানতে পারে যে একটা দৃষ্টান্তকারী সিদ্ধান্ত যেন সমাজ পেতে পারে, সেটাই আমি তদন্ত কর্মকর্তাদের উপর আশা করব। কোচ ফুটবলার এই দ্বন্দ্ব দেশের মর্যাদা ক্ষুণ্ণ করবে বলে আশঙ্কা করছেন সাবেক এই অধিনায়ক। একটা খারাপ দৃষ্টান্ত তো অবশ্যই এর একটা ব্যাড ইফেক্ট তো পড়বেই। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকার নদীগুলোতে দিনে মিশছে 4,500 টন বর্জ্য আর লাখ লাখ গ্যালন দূষিত পানি। এখনই কঠোর পদক্ষেপের তাগিদ। রাষ্ট্র যারা চালায় তারা চান না যে নদীকে রক্ষা করা হয়। নদী কেন্দ্রিক যেটাকে আমরা বলি বাংলাদেশ কি বলে নদীমাতৃক দেশ, সেই জায়গায় কিন্তু আমরা এখনো যেতে পারিনি। বিশ্বায়ন আর ইংরেজি আধিপত্যে সর্বজনীন হয়নি বাংলা ভাষার ব্যবহার। গবেষণার সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। আমাদের জাতির একটা অসাধারণ সামর্থ্য আছে নিজেদের ভাষাকে উন্নত করার। ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরো বেশি অগ্রসর হতে হবে। মালয়েশিয়ায় ভ্রমণ প্রেমীদের ভিড় বাড়ছে। চাঙ্গা পর্যটন খাত সুফল পাচ্ছেন প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এবং সাফ জয়ীদের পাশে দাঁড়াতে বাফুফের প্রতি আহ্বান সাবেক অধিনায়কের। দেশের স্বার্থেই কোচ ইস্যুতে দ্রুত সংকট কাটানোর তাগিদ। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।